পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে কলিতা মাঝির রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদমর্যাদা একটি যুগান্তকারী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যে নারী সংসার চালাতে দিন কয়েক আগেও অন্যের বাড়ি বাড়ি গিয়ে পরিচারিকার কাজ করেছেন, তার এই রাষ্ট্রীয় ক্ষমতার অলিন্দে পৌঁছানোকে কেবল একটি রাজনৈতিক দলের চমক হিসেবে দেখলে ভুল হবে। এটি ভারতীয় গণতন্ত্রের গভীরতা এবং সামাজিক উত্তরণের এক অনন্য বিজ্ঞাপন। কলিতা মাঝির এই মন্ত্রিত্ব বা উপমন্ত্রী পদের একটি সামগ্রিক মূল্যায়ন আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করব তৃণমূল স্তরের বা প্রান্তিক রাজনীতির মহা সফলতা। সাধারণত আমাদের উপমহাদেশীয় রাজনীতিতে অর্থবল, পেশি শক্তি কিংবা পারিবারিক ঐতিহ্যকে বড় যোগ্যতা মনে করা হয়। সেখানে কলিতা মাঝির মতো একজন অতি দরিদ্র শ্রমজীবী নারীর মন্ত্রী হওয়া প্রমাণ করে যে যদি জেদ এবং জনসম্পৃক্ততা থাকে তবে গণতন্ত্রের শেষ স্তর থেকেও শীর্ষে পৌঁছানো সম্ভব। তার এই মনোনয়ন ও জয় তৃণমূল স্তরের সাধারণ রাজনৈতিক কর্মীদের জন্য এক বিরাট বড় অনুপ্রেরণা। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। 2021 সালের বিধানসভা নির্বাচনে দল তার উপর ভরসা রাখলেও তিনি সামান্য ভোটে পরাজিত হন, কিন্তু তিনি মাঠ ছেড়ে যাননি। নিজের চেনা পরিমণ্ডলে থেকে সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে ছিলেন তিনি, এবং 2026-এর নির্বাচনে আউশ গ্রামের মানুষ তাকে শুধু বিধায়কই করেননি, দল তাকে মন্ত্রিসভাতেও জায়গা দিয়েছে। এই মূল্যায়ন এটাই দেখায় যে পরাজয়ই গল্পের শেষ নয়, ধারাবাহিকতা ও সততা থাকলে মূল্যায়ন আসবেই। আজকাল নারী ক্ষমতায়ন বলতে আমরা প্রায়শই কর্পোরেট বা উচ্চশিক্ষিত নারীদের সাফল্যকে বুঝি, কিন্তু কলিতা মাঝি দেখিয়েছেন গ্রামীণ বা প্রান্তিক স্তরের একজন শ্রমজীবী নারীও নিজের অধিকার এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে রাজ্যের নীতি নির্ধারণী পর্যায়ে অবদান রাখতে পারেন। তার এই অবস্থান সমাজের হাজার হাজার অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখাবে। রাজনৈতিক কৌশল নাকি প্রকৃত অন্তর্ভুক্তি? বিশ্লেষকদের একটি বড় অংশ এটিকে ক্ষমতাসীন দলের বিজেপির একটি অত্যন্ত চতুর ও সফল রাজনৈতিক চাল হিসেবেও দেখেন। ইতিবাচক দিক, এর মাধ্যমে দল বার্তা দিতে পেরেছে যে তারা সবকা সাথ সবকা বিকাশ নীতিতে বিশ্বাসী এবং একজন অতি সাধারণ মানুষকেও সর্বোচ্চ সম্মান দিতে পারে। চ্যালেঞ্জের দিক, কলিতা মাঝির সামনে এখন আসল পরীক্ষা। আমলাতান্ত্রিক জটিলতা সামলানো, মন্ত্রণালয়ের কাজ বোঝা এবং সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব পালন করা তার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। তিনি এই প্রশাসনিক গুরু দায়িত্ব কতখানি দক্ষতার সাথে সামলাতে পারেন তার উপরই নির্ভর করছে এই মূল্যায়নের ভবিষ্যৎ সাফল্য। পূর্ব বর্ধমানের এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম কলিতার। অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী। চারপাশে আর 5টা মেয়ের মতোই তার জীবনটাও কেটে যেতে পারত রান্নাঘর আর অন্যের বাড়ির পরিচারিকার কাজের চেনা বৃত্তে। বহু বছর ধরে তিনি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন, সামান্য আয়ে সংসার টেনেছেন, কিন্তু দারিদ্রতার ভেতরের মানুষের জন্য কাজ করার জেদকে দমাতে পারেনি। সাধারণ মানুষের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছিলেন কলিতা, আর সেই কষ্টই তাকে বাধ্য করে ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে বেরোতে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি যখন আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে এই সাধারণ পরিচারিকাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, তখন থমকে গিয়েছিল পুরো রাজ্য। কাগজে কলমে বা ভোটের অঙ্কে জয় পরাজয় যাই হোক না কেন, কলিতা মাঝি জিতে নিয়েছিলেন মানুষের মন। একজন ঠিকা শ্রমিক বা পরিচারিকা যখন নির্বাচনী ময়দানে বড় বড় হেভিওয়েট নেতাদের মুখোমুখি হন, তখন তা আর স্রেফ রাজনীতি থাকে না, তা হয়ে ওঠে সামাজিক পরিবর্তনের এক অনন্য প্রতীক। কলিতা মাঝি আজ শুধু একটি নাম নন, তিনি একটি বার্তা। তিনি প্রমাণ করেছেন যে সমাজ পরিবর্তনের জন্য বড় কোনো ব্যাকগ্রাউন্ড বা কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটা সদিচ্ছে আর লড়াই করার মানসিকতা। আজও তিনি সাধারণ, আজও তিনি লড়াকু। শহর থেকে দূর গায়ের মেঠো পথ ধরে যে লড়াই শুরু হয়েছিল তা আজ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। কলিতা মাঝির জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, স্বপ্ন দেখা এবং লড়াই করা থামানো উচিত নয়।
কলিতা মাঝি আজ শুধু আউশ গ্রামের বিধায়ক বা রাজ্যের একজন মন্ত্রী নন, তিনি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার একটি জীবন্ত দলিল। তার হাতে ওঠা এই ক্ষমতার ব্যাটন আসলে সমাজের সেই কোটি কোটি খেটে খাওয়া মানুষের জয়, যারা প্রতিদিন অভাবের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। তার এই চেয়ার প্রাপ্তি কোনো করুণা নয়, বরং তার দীর্ঘদিনের সততা ও নীরব লড়াইয়ের এক পরম স্বীকৃতি।